দিল্লিতে হাসিনার বৈধতা নিয়ে নানা প্রশ্ন। তৃতীয় কোন দেশে যাবেন সাবেক এই প্রধানমন্ত্রী? বাংলাদেশ নয়াদিল্লির সম্পর্কে নানা চ্যালেঞ্জ। কি বলছে ভারতের পররাষ্ট্রমন্ত্রী? পশ্চিম তীরে ইসরায়েলি ভয়াবহ হামলা, গাজার মতো পরিণতি এড়াতে চীনের নিন্দা। আসসালামু আলাইকুম, দেখছিলেন বাংলা ভিশন ওয়ার্ল্ড নিউজ হেডলাইন। শেখ হাসিনার কূটনৈতিক পাসপোর্ট বাতিলের পর দিল্লিতে তার অবস্থানের বৈধতা নিয়ে দেখা দিয়েছে নানা প্রশ্ন। বন্দি চুক্তির আওতায় তাকে ফেরানোর সম্ভাবনা দেখছেন না বিশ্লেষকরা। সেক্ষেত্রে হাসিনার তৃতীয় কোন দেশে যাবেন নাকি রাজনৈতিক আশ্রয়ে ভারতেই থাকবেন, বিষয়টি এখনো অনিশ্চিত। আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি জানিয়েছে, ক্ষমতা হারালেও আওয়ামী লীগ নেত্রীর ওপর ভরসা হারাননি ভারত সরকারের শীর্ষস্থানীয় কিছু কর্মকর্তা ও পর্যবেক্ষকদের একটি অংশ। তাদের বিশ্বাস, বাংলাদেশের ওপর চাপ দিয়ে হলেও উপযুক্ত সময় ও পরিস্থিতিতে শেখ হাসিনাকে রাজনীতিতে ফেরানোর চেষ্টা করতে পারে নয়াদিল্লি। কিন্তু আসলেই কি সেটা সম্ভব? হাফিজুল ইসলামের ডেস্ক রিপোর্টে বিস্তারিত। আঞ্চলিক রাজনীতিতে ভারতের মূল্যবান এক বাজির ঘোড়া ছিলেন শেখ হাসিনা। গত ৫০ বছর ধরে তার উপর বেহিসাবি বিনিয়োগ করে গেছে নয়াদিল্লি। ক্ষমতা হারিয়ে প্রতিবেশী রাষ্ট্রে আশ্রয় নেয়ার পর থেকে এখনও অনিশ্চিত স্বৈরাচারী এই নেত্রীর ভবিষ্যৎ। বর্তমান পরিস্থিতি হাসিনার পক্ষে না থাকলেও মোদি সরকারের শীর্ষস্থানীয় কিছু কর্মকর্তা ও প্রভাবশালী একটি মহল মনে করেন, দিল্লির উচিত ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ নেত্রীকে আবার বাংলাদেশের রাজনীতিতে ফিরিয়ে আনা। দরকার হলে চাপ প্রয়োগ করতে হবে অন্তর্বর্তী সরকার ও সেনাবাহিনীর উপর। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বিবিসি প্রকাশিত এক প্রতিবেদন বলছে, ভারতে উচ্চ পর্যায়ের নীতি নির্ধারকদের অনেকের বিশ্বাস, দেশীয় রাজনীতির অঙ্গনে এখনও শেষ হয়নি শেখ হাসিনার প্রভাব। উপযুক্ত সময় ও পরিবেশ আসলে তাকে রাজনৈতিকভাবে পুনর্বাসনে সাহায্য করতে পারে দিল্লি। তারা মনে করেন, এর আগেও সবাইকে ভুল প্রমাণ করে বারবার ঘুরে দাঁড়িয়েছেন শেখ হাসিনা। ১৯৮১, ১৯৯৬ ও ২০০৮ সালে কামব্যাক করে দখল করেছেন ক্ষমতার মসনদ। ভারত পাশে থাকলে আওয়ামী লীগ নেত্রী আবারও দেখাতে পারবেন পুরনো কারিশমা। ছাত্র জনতার আন্দোলনে হত্যা, গুমসহ হাসিনার বিরুদ্ধে দায়ের হয়েছে প্রায় ১০০ খানেক মামলা। এসব মামলায় বিচারের সম্মুখীন হলেও তার দেশে ফেরার রাস্তা একেবারে বন্ধ করা যাবে না বলে মনে করেন কেউ কেউ। নিষিদ্ধ সংগঠন না হওয়ায় এখনও আওয়ামী লীগের রয়েছে কর্মী সমর্থকদের দেশব্যাপী ছড়ানো নেটওয়ার্ক। দলের সর্বোচ্চ নেত্রী হিসাবে সেই শক্তিকে পুঁজি করে আগামী দিনে দেশে ফিরতে পারেন তিনি। ভারতের সমর্থন থাকলেও হাসিনাকে নিয়ে আশাবাদী নন অনেক বিশ্লেষক। বাংলাদেশের রাজনীতিতে স্বৈরাচারী এই নেত্রীর জন্য গ্রহণযোগ্য জায়গা তৈরি করা প্রায় অসম্ভব কাজ হবে বলে মনে করেন ওপি জিন্দাল গ্লোবাল ইউনিভার্সিটিতে আন্তর্জাতিক সম্পর্কের অধ্যাপক শ্রী রাধা দত্ত। তার মতো অনেকের দাবি, অদূর ভবিষ্যতে দেশ পালানো নেত্রীকে সামনে রেখে আওয়ামী লীগ ঘুরে দাঁড়াতে পারবে না। পরবর্তী নির্বাচনে হাসিনার নেতৃত্বে দলের অংশগ্রহণকেও বাস্তবসম্মত মানতে নারাজ এই রাষ্ট্রবিজ্ঞানী। ১৯৭৫ সাল থেকে প্রায় ৬ বছরের মতো ভারতেই কাটিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণ অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে পালানোর পর চরম গোপনীয়তা ও কড়া সুরক্ষার মধ্যে তার থাকার ব্যবস্থা করেছে ভারত। হাসিনাকে তৃতীয় কোনো দেশে পাঠানো, রাজনৈতিক আশ্রয় দিয়ে ভারতে রেখে দেয়া ও আওয়ামী লীগ নেত্রীকে পুনরায় দেশের ক্ষমতায় ফেরানো, দিল্লির সামনে খোলা আছে এমন কয়েকটি পথ। দরকার হলে পাসপোর্টের বৈধতা না থাকার পরেও শেখ হাসিনাকে নিজেদের কাছে রেখে দিতে দ্বিধা করবে না ভারত। সরাসরি একথা না বললেও দিল্লির আচরণে পাওয়া গেছে সেরকম ইঙ্গিত। দেশ ছেড়ে পালানোর পর এখনও প্রকাশ্যে আসেননি সাবেক এই প্রধানমন্ত্রী। পাওয়া যায়নি তার কোনো আনুষ্ঠানিক বক্তব্য। তাকে নিয়ে ভারতের রহস্যময় গোপনীয়তা উস্কে দিচ্ছে নানা রকম কূটনৈতিক পদক্ষেপ ও ষড়যন্ত্রের গুঞ্জন। এমন পরিস্থিতিতে হাসিনা সংশ্লিষ্ট বিষয়ে বাংলাদেশকে রাখতে হবে সতর্ক নজর। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন।
বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্কে নানা চ্যালেঞ্জ রয়েছে বলে মন্তব্য করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। শুক্রবার রাজীব সিকরির লেখা একটি বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তন স্বীকার করে নিতে হবে, আর রাজনৈতিক পরিবর্তনের সম্পর্ক বিঘ্নিত হতে পারে। স্বাধীনতার পর থেকে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক ওঠানামার মধ্য দিয়ে গেছে, কিন্তু সরকারে যেই থাকবে তাদের সঙ্গে সম্পর্ক এগিয়ে নিতে হবে বলেও জানান ভারতের পররাষ্ট্রমন্ত্রী। জয়শঙ্করের মতে, ভারতের সম্পর্কের বিষয়টি পারস্পরিক স্বার্থের প্রেক্ষাপট থেকে দেখতে হবে। গেল 5 আগস্ট ছাত্র বিক্ষোভ ও গণ অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে পালিয়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। আওয়ামী সরকারের পতনের পর দেশের অনাকাঙ্ক্ষিত বেশ কিছু ঘটনা নিয়ে সরব আছে প্রতিবেশী দেশটি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হলে মন্ত্রিসভায় বিরোধী দল রিপাবলিকান পার্টির একজনকে রাখার ইচ্ছে প্রকাশ করেছেন আসন্ন নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস। আর গাজায় যুদ্ধবিরতি বাস্তবায়নের চেষ্টার আশ্বাস দিয়ে বলেছেন, ইসরায়েলের আত্মরক্ষার অধিকারের প্রতি তিনি অঙ্গীকারবদ্ধ। আসছে নভেম্বরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের জন্য আনুষ্ঠানিক মনোনয়নের পর এই প্রথম টেলিভিশন সাক্ষাৎকারে অংশ নিলেন কমলা। তার সাথে ছিলেন রানিং মেট টিম ওয়ালস। বৃহস্পতিবার CNN-এ সাক্ষাৎকার নেন ডানা ব্যাশ। কমলা বলেন, প্রেসিডেন্ট নির্বাচিত হলে সমগ্র দেশবাসীর প্রতি সম্মান রেখে নানা মতের বৈচিত্র্যকে সুযোগ করে দেওয়ার ব্যবস্থা করবেন। এজন্য মন্ত্রিপরিষদে রিপাবলিকান দলের প্রতিনিধিও রাখবেন তিনি। দেশের অর্থনৈতিক পুনরুদ্ধার, কর্মসংস্থান সৃষ্টি আর অবৈধ অনুপ্রবেশ বন্ধে বাইডেন প্রশাসনের বিভিন্ন কর্মসূচির পক্ষেও সাফাই দিয়েছেন কমলা। গাজার আগ্রাসন বন্ধে বাইডেন প্রশাসনের ভূমিকা আর ইসরায়েলে মার্কিন অস্ত্রের চালান নিয়ে প্রশ্ন এড়ায়নি এই সাক্ষাৎকার। যুদ্ধ বন্ধের চেষ্টায় আশ্বাস দিয়েছেন তিনি। পাশাপাশি ইসরায়েলের সঙ্গ না ছাড়ারও স্পষ্ট বার্তাও দিয়েছেন। প্রতিদ্বন্দ্বী সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বিরক্তিকর বলেছেন বর্তমান ভাইস প্রেসিডেন্ট কমলা। গাজার পর ফিলিস্তিনের পশ্চিম তীর ধ্বংস করতে চায় ইসরায়েলি সেনারা। গেল 2 দশকের মধ্যে শহরটিতে সবচেয়ে বড় হামলা চালাচ্ছে নেতানিয়াহু বাহিনী। ড্রোন ও সাজোয়া যান নিয়ে তুলকার্ম ও জেনিনে তৃতীয় দিনের মতো অভিযান অব্যাহত রেখেছে তারা। এর মধ্যে হত্যা করেছে প্যালেস্টাইনিয়ান ইসলামিক জিহাদের একজন কমান্ডার সহ 19 জনকে। চীন এই ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে বলেছে, পশ্চিম তীরকে আরও একটি গাজা হতে দেয়া যাবে না। বিস্তারিত শহীদ আরাফাতের ডেস্ক রিপোর্টে। গেল 2 দশকের মধ্যে ফিলিস্তিনের পশ্চিম তীরে সবচেয়ে বড় সেনা অভিযান শুরু করেছে ইসরায়েল। শহরটির তুলকার্ম, জেনিন ও তুবাস শহরে গাজার মতো করে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে দখলদাররা। এই আক্রমণের নাম দেওয়া হয়েছে অপারেশন সামার ক্যাম্পস। এই অভিযানে অংশ নিয়েছে শত শত সেনা। ব্যবহার করা হচ্ছে নজরদারি বিমান, হেলিকপ্টার ও সাজোয়া যান। বেসামরিক অবকাঠামোতে ব্যাপক ধ্বংসের জন্য মোতায়েন করা হয়েছে অসংখ্য বুলডোজার। ইসরায়েলি বাহিনী শহরের ভেতরে ও বাইরে যাওয়ার ছোট বড় সব রাস্তা বন্ধ করে দিয়েছে। ইচ্ছাকৃতভাবে অ্যাম্বুলেন্স সেবাকারীদের বাধাগ্রস্ত করছে। চালাচ্ছে ড্রোন এবং বিমান হামলা। শুক্রবার পর্যন্ত ইসরায়েলি সেনারা কমপক্ষে 19 নিরীহ ফিলিস্তিনিকে হত্যা করেছে। এর মধ্যে প্যালেস্টিনিয়ান ইসলামিক জিহাদের একজন কমান্ডার রয়েছেন। শুক্রবার হত্যার শিকার হয়েছে 3 জন। ইসরায়েলের দাবি, তারা ইসরায়েলের জন্য হুমকিস্বরূপ ফিলিস্তিনি সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে লক্ষ্যবস্তু করছে। তবে ফিলিস্তিন কর্তৃপক্ষ এসব হামলার নিন্দা জানিয়েছে। চীন বলছে, কোনোভাবেই পশ্চিম তীরকে আরও একটি গাজায় পরিণত হতে দেয়া যাবে না। এদিকে গাজায় চলতি হামলার মধ্যে কিছুটা স্বস্তির খবর দিয়েছে ইসরায়েল। উপত্যকাটিতে পোলিও টিকাদান কর্মসূচি বাস্তবায়নে অন্তত 3 দিনের জন্য মানবিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে দেশটি। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এ তথ্য জানিয়েছে। সংস্থাটির তথ্য মতে, গাজার এই 3 দিন অন্তত 8 ঘন্টা যুদ্ধ বন্ধ রাখার লক্ষ্যে চুক্তি করা হয়েছে। শহীদ আরাফাত, বাংলা ভিশন নিউজ ডেস্ক। একটি বাঁধ কমিয়ে দিয়েছে পৃথিবীর ঘূর্ণায়ন গতি। শুধু তাই না, এর ফলে পৃথিবীর আকারও পরিবর্তন হয়েছে। অবিশ্বাস্য মনে হলেও চীনের ইয়াংতজি নদীর ওপর নির্মিত এই 3 গর্জিয়াস বাঁধটি নিয়ে রয়েছে এমন আলোচনা। নানান সমালোচনা ঘিরে থাকলেও এখনো সচল রয়েছে এই বাঁধ। 3 গর্জিয়াস বাঁধ নিয়ে আরো জানাচ্ছেন ইমরান মাহমুদ। বিশ্বের অন্যতম বিশাল বাঁধ, যা এতটাই শক্তিশালী যে পৃথিবীর গতিও কমিয়ে দিয়েছে। শুধু গতির পরিবর্তনই না, এই বাঁধ পৃথিবীর আকারেও এনেছে পরিবর্তন। চীনের ইয়াংজি নদীর উপর নির্মিত এই 3 গর্জিয়াস বাঁধটি নিয়ে রয়েছে নানান সমালোচনাও। বলা হয়, এই বাঁধের কারণে ইয়াংজি নদীর আশেপাশের এলাকাতে বেড়েছে প্রাকৃতিক দুর্যোগের পরিমাণ। তবুও কেন সচল রয়েছে এই বাঁধটি? বলা হয়, 3 গর্জিয়াস বাঁধটি পৃথিবীর আহ্নিক গতিকে কমিয়ে দিয়েছে। শুনতে অবাক লাগলেও সত্যি। বাঁধটি সর্বোচ্চ 42 বিলিয়ন টন পানি ধারণ করতে পারে। 2005 সালে নাসার বিজ্ঞানীরা জানান, বাঁধের বিপুল জলরাশির চাপে পৃথিবী আগের চেয়ে কিছুটা নুজ্জ হয়ে গেছে।
তাদের দাবি, এই বাঁধের ফলে পৃথিবীর মাঝের অংশ সামান্য স্ফীত এবং 2 মেরুর অঞ্চল চেপে গেছে। শুধু তাই না, পৃথিবীর আহ্নিক গতি আগের চেয়ে কমে গিয়েছে। এর ফলে বেড়ে গিয়েছে দিনের দৈর্ঘ্য। থ্রি গর্জেস বাঁধের জন্য দিনের দৈর্ঘ্য 0.06 মাইক্রোসেকেন্ড বৃদ্ধি পেয়েছে, যদিও এই সামান্য পরিবর্তন সাধারণ মানুষের নজরে পড়ে না। চীনের সাবেক এক রাজনৈতিক নেতা সান ইয়াত-সেন সর্বপ্রথম এই বাঁধটির কথা ভাবেন 1919 সালে, কিন্তু বাঁধটির নির্মাণ কাজ শুরু হয় 1994 সালে, যখন চীনের ন্যাশনাল পিপলস কংগ্রেস এর অনুমোদন দেয়। ইয়াংজি নদীকে বেছে নেওয়া হয় এই বাঁধ নির্মাণের জন্য, কারণ এর অববাহিকায় বিপুল পরিমাণে শক্ত গ্রানাইটের উপস্থিতি রয়েছে। বাঁধ নির্মাণের আগে নদীর আশপাশের প্রায় 1 মিলিয়ন বর্গ কিলোমিটার জায়গা দখলে নেওয়া হয় এবং নির্মিত হয় বাঁধটি। এই বাঁধটিকে বিশ্বের সবচেয়ে বড় কংক্রিটের তৈরি স্ট্রাকচারও বলা হয়। এর নির্মাণে 40,000 শ্রমিক 17 বছর কাজ করেন। চীনা সরকারের তথ্য মতে এর নির্মাণে খরচ হয় $37 বিলিয়ন, যা বাংলাদেশি মুদ্রায় দাঁড়ায় প্রায় 44,200 কোটি টাকা। এর নির্মাণের জন্য প্রয়োজন হয় 4,63,000 টন লোহা, যা দিয়ে অন্তত 63টি আইফেল টাওয়ার নির্মাণ করা সম্ভব। বাঁধটিতে 34টি জেনারেটর রয়েছে, যার মধ্যে 32টি প্রধান জেনারেটর, যাদের প্রতিটির ক্ষমতা 700 মেগাওয়াট, এবং 2টি প্ল্যান্ট পাওয়ার জেনারেটর, যাদের প্রতিটি 50 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন। অর্থাৎ এই এক বাঁধ থেকে মোট 22,500 মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন করা সম্ভব, যা দিয়ে আমাদের ঢাকা শহর চলতে পারবে অন্তত 6 দিন। বাঁধটি নির্মাণের মূল উদ্দেশ্য বিদ্যুৎ উৎপাদন হলেও এর রয়েছে আরও বেশ কিছু কার্যকারিতা, যার মধ্যে অন্যতম হচ্ছে বন্যা রোধ, পরিবহন, অ্যাকুয়াকালচার, পর্যটন, পরিবেশগত সুরক্ষা, ওয়াটার ট্রানজিট এবং কৃষি। বন্যার মৌসুমে এই বাঁধ অতিরিক্ত পানি ধরে রাখে, যার ফলে নিচু এলাকায় থাকা লক্ষাধিক লোকের বন্যা নিরাপত্তা নিশ্চিত হয়। আরও বলা হয়ে থাকে, এই বাঁধের কারণে বছরে 14 লক্ষ টন কার্বন ডাইঅক্সাইড, 43 লক্ষ টন অ্যাসিড নাইট্রেট এবং প্রায় 8 লক্ষ টন হাইড্রোজেন সালফাইড পরিবেশ থেকে দূর হয়। তবে এর সাথে রয়েছে বহু সমালোচনাও। থ্রি গর্জেস বাঁধটি নির্মাণের সময় প্রায় 10 লক্ষ লোক বাস্তুচ্যুত হয়। শুধু তাই না, বাঁধটি নির্মাণের পর থেকে নদীর আশপাশের বহু এলাকায় প্রায় ভয়াবহ বন্যা দেখা যায়। বিভিন্ন তথ্য মতে এ পর্যন্ত এই বাঁধের কারণে অন্তত 13টি শহর, 140টি উপশহর এবং 1350টি গ্রাম প্লাবিত হয়েছে। আর এই জন্যই বিশ্বের অনেক দেশ এখনও এই বাঁধের বিরোধিতা করেন। এছাড়াও নাসার বিজ্ঞানীদের দাবিটি তো রয়েছেই। এত কিছুর পরেও দাঁড়িয়ে আছে এই বাঁধটি। থ্রি গর্জেস বাঁধ চীনের অপূর্ব নির্মাণশৈলীর ও ইঞ্জিনিয়ারিংয়ের এক বিস্ময়। তাই হয়তো এখনই এই বাঁধটির কার্যক্রম বন্ধ করে দেওয়ার কোনো পরিকল্পনা নেই। ইমরান মাহমুদ, বাংলাভিশন। আফগানিস্তানে টানা 20 বছর যুদ্ধ চলায় মার্কিন যুক্তরাষ্ট্রকে দায়ী করে সমালোচনা করেছেন আফগানিস্তানের রাজনৈতিক বিশ্লেষক সৈয়দ কারিবুল্লাহ সাদাত। বুধবার রাজধানীর কাবুলে চায়না সেন্ট্রাল টেলিভিশন সিসিটিভিকে ওই রাজনৈতিক বিশ্লেষক বলেন, শান্তি এবং গণতন্ত্র প্রতিষ্ঠার অজুহাতে মার্কিন আধিপত্য বিস্তার করাই তাদের মূল লক্ষ্য ছিল এবং মধ্যপ্রাচ্যের অস্থিতিশীলতার কারণও মূলত এটাই। বিস্তারিত ইফাত জাহানের প্রতিবেদনে। আফগানিস্তানে টানা 20 বছর যুদ্ধ চলায় মার্কিন যুক্তরাষ্ট্রকে দায়ী করে সমালোচনা করেছেন আফগানিস্তানের রাজনৈতিক বিশ্লেষক সৈয়দ কারিবুল্লাহ সাদাত। এ সময় ওই রাজনৈতিক বিশ্লেষক বলেন, শান্তি এবং গণতন্ত্র প্রতিষ্ঠার অজুহাতে মার্কিন আধিপত্য বিস্তার করাই মার্কিনীদের মূল লক্ষ্য ছিল। মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতার মূল কারণই এটা। বুধবার রাজধানী কাবুলে চায়না সেন্ট্রাল টেলিভিশন সিসিটিভিকে এক সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি। সাদাত বলেন, 2021 সালের 15 আগস্ট আফগানিস্তান থেকে মার্কিন সৈন্য প্রত্যাহার করার পর তালেবান রাজধানী কাবুলের নিয়ন্ত্রণ নেয়। এর আগে দেশটিতে যুদ্ধ চলার সময় অগণিত মানুষ প্রাণ হারিয়েছেন, বাস্তুচ্যুত মানুষের সংখ্যাও অনেক। এসব কিছুর প্রভাব জনগণের উপর এখনও রয়ে গেছে। সে সময় মার্কিনীরা শান্তি এবং গণতন্ত্র প্রতিষ্ঠার কথা বলে আফগানিস্তানে এসেছিল বলে জানান সাদাত। তিনি যোগ করেন, তবে এখন এটা স্পষ্ট যে তাদের আসল উদ্দেশ্য আফগানিস্তানকে পরিবর্তন কিংবা গড়ে তোলা ছিল না, বরং তারা দেশকে ন্যাটোর দুর্গে পরিণত করেছিল। জনগণ অগ্রগতি করবে সেটি তারা চাইতেন না। সাদাতের মতে গত 2 দশকে সেখানে মার্কিনীদের মানবাধিকার ও গণতন্ত্রের বক্তৃতার পেছনকার বাস্তবতা উন্মোচিত হয়েছে। এই সময় সাদাত পশ্চিমাদের আইডিয়া ও গণতন্ত্রের মডেলকে আঞ্চলিক আধিপত্য বিস্তারের হাতিয়ার হিসেবে বর্ণনা করেন।
সাদাত বলেন, মার্কিন সরকার গোপনে ইসরায়েলের কাছে শত শত অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে, যা বরাবরই সহিংসতাকে উস্কে দেওয়ার মতো। এই খবরটি মার্কিন কর্মকর্তারাই প্রকাশ করেছেন একসময়, এবং বিশ্ববাসীও দেখছে মার্কিনীরা কিভাবে ফিলিস্তিন ইসরায়েলের সংঘাতকে বাড়িয়ে তুলেছে। তাদের এই পদক্ষেপের কারণে বহু মানুষ ইতোমধ্যে মারা গেছেন। এ সময় মার্কিনীদের মানবাধিকার, শান্তি ও গণতন্ত্র প্রতিষ্ঠার আইডিয়াকে তাদের লক্ষ্য হাসিলের পন্থা বলে উল্লেখ করেন সাদাত। ইফাত জাহান, বাংলাভিশন। জাপানের দক্ষিণাঞ্চলীয় কিউশু দ্বীপের কাগোশিমা শহরে আঘাত এনেছে টাইফুন শানশান। দেশটির স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, এই ঘটনায় কমপক্ষে 4 জন মারা গেছে, আহত হয়েছে অর্ধশত মানুষ। এরই মধ্যে লাখ লাখ মানুষকে আশ্রয় কেন্দ্রে চলে যাওয়ার নির্দেশনাও দেওয়া হয়েছে। বিস্তারিত ইফাত জাহানের রিপোর্টে। গত বৃহস্পতিবার সকালে জাপানের দক্ষিণাঞ্চলীয় কিউশু দ্বীপের কাগোশিমা শহরে ঘণ্টায় 252 কিলোমিটার বেগে আঘাত এনেছে টাইফুন শানশান। চলতি বছরে এ নিয়ে 10মবারের মতো টাইফুনের কবলে পড়ল জাপান। শক্তিশালী টাইফুনের আঘাতে লণ্ডভণ্ড হয়ে গেছে কাগোশিমা। দেশটির স্থানীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, এই ঘটনায় কমপক্ষে 4 জন মারা গেছেন, আহত হয়েছেন অর্ধশত মানুষ, নিখোঁজ রয়েছেন 1 জন। দেশের বিশাল অংশ জুড়ে প্রবল বাতাস ও বৃষ্টিপাতের কারণে লাখ লাখ মানুষকে আশ্রয় কেন্দ্রে চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। টাইফুন শানশানের কারণে শহরের সব সুযোগ সুবিধা বন্ধ হয়ে গেছে। স্থানীয়দের ব্যবসা এবং পরিবহন পরিষেবা ব্যাহত হয়ে পড়েছে। শক্তিশালী টাইফুনের কারণে টোকিও টু হিরোশিমা ট্রেনের যাত্রীরা প্রায় 13 ঘণ্টা ট্রেনের ভিতরে আটকা পড়েছিলেন। শেষ পর্যন্ত ট্রেনটি বাতিল করে টোকিও স্টেশনে ফিরিয়ে আনা হয়। বৃহস্পতিবার ও শুক্রবারের 1227টি অভ্যন্তরীণ ফ্লাইট বাতিল করেছে জাপানের এয়ারলাইন্সগুলো। প্রবল বৃষ্টিপাতের কারণে স্থানীয় অনেক ব্যবসায়ী ক্ষতির মুখে পড়েছেন। কিউশুতে প্রায় সব ধরনের ছোট বড় সুপারমার্কেট এবং দোকানপাট বন্ধ রয়েছে। শুধুমাত্র কাগোশিমা এবং মিয়াজাকিতেই প্রায় 2400 আউটলেট বন্ধ রাখা হয়েছে। চায়না সেন্ট্রাল টেলিভিশন সিসিটিভিকে এক ভুক্তভোগী জানান, তিনি জানতেন টাইফুন আসছে, তবে এটা এত প্রবল হবে জানতেন না। সব হোটেল এবং দোকানপাট বন্ধ রয়েছে, যার কারণে তাকে খাওয়ার সমস্যায় পড়তে হয়েছে। শনিবার তার চিবা শহরে ফেরার কথা ছিল, তবে ট্রেন পরিষেবা স্থগিত থাকায় সেটি আর সম্ভব নয়। ইফাত জাহান, বাংলাভিশন। দর্শক, এই ছিল আজকের মতো। সাথে থাকায় ধন্যবাদ।